বিছানায় বেঘরে ঘুমোচ্ছে সারিকা। উপর হয়ে বালিশে মাথা গুঁজে স্বপ্নের সব থেকে গুরুত্বতর মুহূর্তটাই দেখছিল সে। ঠিক এমন সময় পিঠের উপর বুঝি কোনো একটা হাতির বাচ্চা লাফিয়ে পড়লাম। চেঁচিয়ে উঠল সে। ও মা গো, ও মা গো! চোখ খুলে গেল তার। মেরুদণ্ডে ভয়ানক ব্যথা নিয়ে ধরফর করে তাকালো পাশে, দেখলো তার ভাই পিঠের উপর গড়াগড়ি দিয়ে মিটিমিটি হাসছে। ঘুম থেকে তোলার এমন জঘন্য টেকনিক সারিকার মাথায় রক্তই ছড়িয়ে দিল। আলাউদ্দিন! ভয়ঙ্কর রকম একটা চিৎকার বেরিয়ে এলো তার গলা থেকে। সাইবান রুদ্রমূর্তি বনের উপর থেকে লাফিয়ে সরে গেল। জিভ বের করে ভেঙচি কেটে কোনো কথাবার্তা ছাড়াই দৌড় দিল রুমের বাইরে। বিছানা থেকে হাসড়ে পাশে উঠল সারিকা। তাকে হিংস্র জন্তুর মতো দেখালো। এলোমেলো শুষ্ক চুল, জোরে জোরে হাঁপাচ্ছে। ওই অবস্থায় ক্ষোভে চেঁচাতে লাগলো সে। আজকে তোর একদিন কি আমার একদিন। এত বড় দামড়া ব্যাটা চুনোপুটির উপর লাফিয়ে পড়ে পুটির প্রাণ থাকে। এই দাঁড়া তুই, দামড়া! সাইবানের পেছনে ছুটে গেল সে। দুই ভাই বোনের পদশব্দে মুখরিত হলো চারিপাশ। সাইবান যে গতিতে দৌড়ে চলেছে তাতে তাকে ধরা মুশকিল। সরু করিডোর পেরিয়ে ছাপাত করে সে বসার ঘরের দিকে ছুটে গেল। পেছনে দৌড়ে এলো সারিকা। ওই হাতির নাতি, আজকে তোকে 54টা থাপ্পড় দিয়ে তবেই আমি। আহ! সারিকা এত জোরে প্রাণপণ ছুটছিল যে দিগাদিক কোনো কিছুর জ্ঞানই ছিল না। সে খেয়ালও করেনি, শুধু নিজের মুখের উপর আঠালো পলিথিনের মতন কিছু একটা জাপটে বসতে অনুভব করলো সে। করিডোর থেকে বসার ঘরে যাওয়ার দরজার ফ্রেম জুড়ে বর্ণহীন স্কচে পেঁচানো ছিল। সারিকা এসে সাপাত করে জালে ধরা পড়া মাছের মতন সেটাতে গোত্তা খেয়েছে। স্কচ জড়িয়ে গেল তার সমস্ত মুখে, সঙ্গে বেরিয়ে এলো আর্তনাদ। আহামকে ঢেলাটা মম! কিন্তু সামিয়া যে এখানে নেই। সারিকা রীতিমতো কাঁদো কাঁদো হয়ে মুখোশের মতন মুখে আর চুলে জড়িয়ে যাওয়া স্কচ টেপ টানটানি করতে করতে বসার ঘর এসে পড়ল। তখনই সম্মিলিত কণ্ঠস্বর প্রতিধ্বনি হলো। সারপ্রাইজ! সারিকার স্টপে টানা থামি প্রসারিত দৃষ্টিতে সামনে তাকাতে জমে গেল। বাড়ির বসার ঘরটাকে ক্ষণিকের জন্য চিনতেই পারল না সে। চারিদিকে ঝুলছে রঙিন কাগজের কাটা ঝাড়ল, দেয়াল জুড়ে বেলুন আর জড়ি ফিতা। একপাশে বড় একটা পোস্টার টানানো, তাতে কাটাকুটি করে লেখা হয়েছে আজ আপদকে জন্মদিন। সারিকা হতভম্ব হয়ে গেল। সাইবানের কল্যাণে অনেক রোমহর্ষকর জন্মদিনের সারপ্রাইজ তার আগে পাওয়া হয়ে গেছে। সেটা হোক তার বিছানায় ব্যাঙ ছেড়ে দেয়া থেকে শুরু করে মিষ্টি কেকের বদলে স্পাইসি কেকের অর্ডার দেওয়া, সব রকমের অত্যাচার সে এ যাবৎকাল সহ্য করে এসেছে। তবে এবারের জন্মদিনের এই পরিবেশনটা তার হৃদয় অন্যভাবে করানাল। মেঝের একদম মাঝখানে বরাবর দাঁড়িয়ে আছে মেসের সাদা শার্ট আর কালো ফর্মাল প্যান্ট পরনে, হাত দুটো পিছমোড়া করে রাখা, চেহারায় প্রজ্বলিত খুশি। সে একা নয়, আশেপাশে দাঁড়িয়ে আছে সুগন্ধা, তিতলি, অন্য পাশে ইরাম এবং অনুরাগ। সকলে উপস্থিত। সুগন্ধার হাতে পাটের স্প্রে, ইতিমধ্যে সেটা সে ছড়িয়ে ফেলেছে চারিদিকে। চ্যাপ চ্যাপ করে চেয়ে রইল সারিকা। কয়েক মুহূর্ত কোনো কথা বলতে পারল না। মিসির কয়েক পা এগিয়ে এলো, মৃদু হাসি নিয়ে বলল, হ্যাপি বার্থডে সারিকা। স্বামীর দিকে নিষ্পলক তাকিয়ে থাকতে থাকতে নিজের বাহ্যিক অবস্থার কথা বেমালুম ভুলে গেল সারিকা। তবে বাকিরা ঠিকই দেখলো তাকে। দেখে হাসি চেপে ফেল নিজেদের। পাখির বাসার মতো চুল, চেহারা আর মাথায় জড়ানো স্কচ টেপ, একদম অসাধারণ সাজসজ্জা। শুধু মাথায় ডিম ভাঙারি কমতি ছিল। সারিকা মিসিরের দিকে চেয়ে বুঝি হারিয়ে গিয়েছিল ক্ষণিকের জন্য, কিন্তু কানেই ফেসে এলো। হ্যাঁ রে, শুভ নববর্ষ অ্যাসাইলামের পাগলিটা। কোথা থেকে সাইবার উদয় হয়ে পেছন থেকে সারিকাকে জাপটে ধরে তার মুখে এক খাপলা সাদা সাথে কি যেন খসে দিল। ইয়া! আ! ছাড়, ছাড় বলছি! মুখে ঢুকে গেল সব। জিভে লাগাতে সারিকা টের পেল ওটা হুইপচ ক্রিম। দুই ভাই বোনের ধসাধসি দেখে হাসলো সবাই। অবশেষে সারিকা যখন ছাড়া পেল তখন তার অবস্থা বিধ্বস্ত প্রায়। তাই ছাড়া পেত না নেহাতি। মিসির হস্তক্ষেপ করলো সারিকার কাঁধে হাত রেখে কাছে টেনে সাইবানের থেকে উদ্ধার করে বলল, ব্যাস অনেক হয়েছে শালা বাবু। তোমার মতন একটা পাঠা আমার 8 শুকনো বউটার টুটি টিপে ধরলে ওর কিছু থাকে? সাইবান গর্জে উঠল তৎক্ষণাৎ। আমি পাঠা? বেশ, আমি পাঠা। নিজে তো একটা ঢ্যামরা পাটকাঠি। বাতাস আসলে উত্তর থেকে দক্ষিণে গিয়ে পড়বেন। দাদি,
মৃদু গলায় সতর্ক করল ইরাম, কিন্তু মিসিরের চেহারায় বিরাট হাসি ফুটল। সে এসবে অভ্যস্ত। হাসতে হাসতে সে বলল, বলতে দাও আমার শালাবাবুকে। উনি যে খাস শয়তানের শিষ্য এটা সবাই জানে। হ্যাঁ, আমি আপনার শিষ্য। আপনার পদধূলি পরাণে মেখে চলি। অট্টহাসিতে ফেঁচে পড়ল চারিপাশ। সারিকার জন্মদিনের শুরুটা এমন নাটকীয়ভাবে হলো। শেষমেশ বেচারিকে গোসল করে কাপড় পাল্টে তারপরে আসতে হলো। কেক কাটা হলো। ইরাম এবং সুগন্ধা দায়িত্ব নিয়ে সব কাজকর্ম করলো। প্লেটে প্লেটে খাবার সাজানো হলো, ঠিক যেমনটা করে অধিকাংশ ছেলেমেয়েরাই নিজেদের ছোটবেলার জন্মদিন পালন করে এসেছে। সারিকা প্রাণ ভরে চেয়ে দেখলো ইরাম প্লেটে সাজাচ্ছে কেক, মিষ্টি, চানাচুর, ফল, বাদাম ভাজা, পাঁপড়, চিপস, ওয়েফার এবং চকলেট দিয়ে, সঙ্গে সোডা। আমি কখনো ভাবিনি ছোটবেলার পর আর কখনো এভাবে বাচ্চাদের মতন করে জন্মদিন পালন করা হবে। সারিকার পাশেই দাঁড়িয়ে ছিল মেসের। সে শুনল স্ত্রী কি বলছে। আমি যখন ছোট ছিলাম মম আর ড্যাড এভাবেই আমার জন্মদিন পালন করতো। এখনকার মতন তখন আমাদের এত ধন দৌলত ছিল না, কিন্তু আবেগ ছিল প্রচুর। প্রতিবেশী সব বাচ্চাদের দাওয়াত দেয়া হতো। মম সব নাস্তা নিজের হাতে বানাতো, সঙ্গে সকলের জন্য বিরিয়ানি। বর্তমানের উচ্চবিত্ত পার্টিগুলোর মতো এত জৌলুস, গিফটের বহর আর চাকচিক্য জগৎ তখন ছিল না। অথচ আজও সেই সব স্মৃতি আমার মনে গেঁথে আছে। জানি, তুমি আগেও একবার বলেছিলে। নরম গলায় বলল মেসি। সারিকা পাশ ফিরে তাকালো। পুরুষটির শান্ত মুখচ্ছবি দেখে গেল। আগে কখনো বলেছে তার নিজের মনে নেই, তবে মিসিরের মনে আছে। তাহলে কি আজকের দিনটা সেভাবে পরিকল্পনা করেছে তার স্বামী? সারিকা জানে না কেন কেন তার ভেতরে ভেতরে অদ্ভুতের একটা অনুভূতি হলো। এত এত নিঃস্বার্থ আবেদনের ভার সে কিভাবে বইবে? অজান্তেই তার নয়নজোড়া খুলে নিল ভিন্ন একটি অস্তিত্বকে। সুগন্ধা এক হাতে একত্রে 3টি প্লেট নিয়ে যাচ্ছে বলে সোফা থেকে উঠে তাকে সাজের জন্য হাত বাড়িয়ে দিয়েছে অনুরাগ। দৃশ্যটা আঠার মতন চোখে আটকে গেল তার। খেয়ালই করল না তার স্বামীও ঠিক একইভাবে বিষণ্ণ দৃষ্টিতে চেয়ে আছে তারই দিকে। ইজান ঘুম থেকে উঠে গিয়েছে, তাই উপরতলা থেকে ছেলেকে নিয়ে নিচে নেমে ইরাম খেয়াল করলো এখন গিফট দেওয়া নেওয়ার পর্যায়ে চলছে। তিতলি হেসে একটা বক্স ধরিয়ে দিল সারিকার হাতে। হ্যাপি বার্থডে আপু, দিন দিন আরও সুন্দর হয়ে যান আর আমাদের দুলাভাইয়ের মাথা খান, এই দোয়াই করি। পাজিমে হালকা ধমক দিয়ে হাসলো সারিকা। বক্সটা খুলল। ভেতরে বিশেষ ডিজাইনের কামিজ এবং একজোড়া ম্যাচিং হেল। চকচক করে উঠল সারিকার চোখ জোড়া। ওয়াও, এটা কি সুন্দর! থ্যাংক ইউ তিতলি। এটা কিন্তু আমার নিজের ডিজাইন করা, লেটেস্ট, একদম অন পিস করেছি শুধুমাত্র তোমার জন্য। তুমি অনেক ট্যালেন্টেড তিতলি, এটা খুব সুন্দর, সত্যি আমার ভীষণ পছন্দ হয়েছে, থ্যাঙ্কস। মুচকি হাসলো তিতলে। এবার এলো সুগন্ধা, গলা খাকারি দিল। ওনা ধরে আঙুলে পিছিয়ে যাচ্ছে সে। ওই মানে আফাজান, আমি মানে ইতস্তত করলো সে। এত দামি চাকচিকর মাঝে নিজের উপহার নিয়ে বোধ হয় অস্বস্তি বোধ করছে। বুঝতে পেরে সারিকা হাত বাড়িয়ে দিল। দে, এক্ষুনি আমার গিফট দিবি, আমি কোনো কথা শুনবো না। সুগন্ধার গাল লাল হয়ে উঠল। দুহাত এগিয়ে একটা ছোট্ট প্যাকেট সারিকাকে দিল সে। প্যাকেট খুলতেই ভেতরে থেকে চুড়ি বেরিয়ে এলো। হাতের ডিজাইন করা রেশমি সুতোর উপর পাথর বসানো চুড়ি। অদ্ভুত হলো সত্যি, তিতলি যে কামিজ দিয়েছে সেটার রঙের সাথেই চুড়িগুলো বেশ মানিয়েছে। চোখ কপালে তুলে ফেলে সারিকা। ওয়াও, তুই এসব কবে শিখলি রে মেয়ে? লজ্জা পেল সুগন্ধা। ওই মানে বরিশালে আসার আগে আগে বানাইছি। জানতাম আপনার জন্মদিন মাঝখানে পড়বে। আমার হাত অত ভালো না, কিছু মনে করেন না। হাত দুটো কেটে আমায় দিয়ে দে, কিছু মনে করবো না আর। খিলখিল করে হেসে উঠল সবাই। সত্যি রে, এটা অনেক সুন্দর হয়েছে। এখন থেকে আমার জন্য বানিয়ে রাখবি। তোর থেকে চুরি করে নিয়ে যাব কিন্তু প্রতিবার। আচ্ছা আফা, নিয়েন। ভীষণ খুশি হলো সুগন্ধা। তার সামান্য উপহারে সারিকা এত খুশি হয়ে যাবে ভাবেইনি। সত্যি বেশ সুন্দর হয়েছে। আমার মাও এমন চুড়ি খুব পছন্দ করে, অনলাইন থেকে নিয়েছিল কিছুদিন আগে, কিন্তু সেগুলোর থেকে তোমার ডিজাইন অনেক ইউনিক লাগছে। মন্তব্য করলো অনুরাগ।
বুকে দুবাহু বেঁধে সে সারিকার হাতে পরে নেওয়া চুড়িগুলো দেখছে। সুগন্ধা মাথা কাত করে তাকালো। যেটুকু লজ্জাবোধ ছিল সেটুকু উবে গিয়ে সম্পূর্ণ ভিন্ন একটা অনুভূতি ভর করলো তার বুকের ভেতর। ঠোঁটে ঠোঁট চেপে সে উত্তাল আবেগটুকু নিয়ন্ত্রণ করে সে বলল, আমি আপনার মায়ের জন্য একজোড়া বানিয়ে দিব নে। না না, আমি তো এমনিতেই। আপনি যখন মুখ থেকে বাই করছেন তখন আপনাকে নিতেই হবে, নাইলে আমি রাগ করব। অনুরাগ থতমত খেয়ে গেল। ফ্যালফ্যাল করে চেয়ে দেখলো সুগন্ধাকে। সে এমনিতেই কথাটা বলেছিল, তবে মেয়েটা যে এভাবে জোর করতে পারে ভাবেনি। শেষমেশ একটি নিঃশ্বাস ফেলে মুচকে হাসলো সে। ঠিক আছে, দিও। এখন থেকেই বলে রাখতে পারি, আমার মা খুব খুশি হবে। সারিকা আজ চুপচাপ দৃশ্য দেখলো, কোনো মন্তব্য করলো না। এবার এগুলো সাইবান একটা পলিথিনের পুটলি শটান ছুঁড়ে দিল সে বোনের কোলে। সারিকা খাপড়ে গেল। পলিথিনটা 2 আঙুলে এমন সতর্কভাবে তুলে ধরলো যেন সেখানে নিষিদ্ধ কোনো বস্তু আছে। তির্যক হাসলো সাইবান। গাঞ্জা দেইনি, শুকে দেখতে পারিস। ছি, অসভ্য। ভাইয়ের বাহুতে চাপন মেরে পলিথিনটা খুলে উপর করে সোফা ঢালতেই চিৎকার দিয়ে একটা লাফ দিল সারিকা। ওই পাশে দাঁড়িয়ে ছিল অনুরাগ, তাই রমণীকে ধরে ফেলতেই বাধ্য হলো সে। সাবধানে। বোম দিছে নাকি ভাইজান? দিলেও দিতে পারে, বিশ্বাস নাই। সুগন্ধা টিটকারি মারতে সাইবান হাত দিয়ে ছোবলের মতন করে তার গায়ে চিমটি কেটে দিল। কেঁপে উঠে নিজের ত্বক খুঁজতে লাগলো সে। তিতলি সাহস করে এগিয়ে গিয়ে থেকে সোফা থেকে জিনিসগুলো হাতে তুলে নিল। অনুরাগের বাহুর মাঝে সারিকা হাত তুলে কাঁপতে লাগলো। তেলাপোকা, তেলাপোকা। মাথা নেড়ে হাসতে হাসতে জিনিসগুলো তুলে ধরল তিতলি। সিলভারের রিংয়ের সঙ্গে ঝুলছে 2টো তেলাপোকা। আসল নয়, প্লাস্টিকের। আরে আপু, এগুলো তেলাপোকা শিফট কানের দুল। সারিকার মুখে ছায়া নেমে এলো। অশনি দৃষ্টিতে সে তাকালো ভাইয়ের দিকে, যে 32 পাটি দাঁত কেলিয়ে হাসছে। সুগন্ধা মুখ টিপে বলল, মাথার সার্কিট হাউস নষ্ট না হইলে কেউ নিজে বোনের জন্মদিনে তেলাপোকার দুল উপহার দেয়? সাইবানের বাচ্চা। হুঙ্কার দিল সারিকা। সোফা থেকে পলিথিনটা তুলে হাতে পেঁচাতে পেঁচাতে বলল, আজকে এই পলিথিনে বেঁধে যদি তোকে পুকুরে না চুবিয়েছি, আপদ কোথাকার। সাইবান দাঁড়ালো না, তাৎক্ষণাৎ দৌড় দিল। তিতলির হাত থেকে ছো মেরে দুলজোড়া নিয়ে তার পিছু পিছু ছুটল সারিকা। এই তেলাপোকা আমি তোর কানে পড়াবো, শালা দামড়া পাঠা। তেলাপোকা ছাগলে খায়, তুই ট্রাই করতে পারিস। মচমচে ভাজা ভাজা। শাই। অদূরে দাঁড়িয়ে সবাই ভাই বোনের হুলস্থুল কাণ্ড দেখে গেল শুধু। ইরাম ও ইজানকে কোলে দোলাতে দোলাতে হাসলো মনে মনে। তবে চোখ ঘুরিয়ে তাকাতে সে দেখলো মিসিরকে। এতগুলো মানুষের মাঝে একমাত্র সেই ব্যক্তির ঠোঁটে আজ হাসির ভোজ্য অভাব। দুপুরের রান্নাটা আজ ইরাম করবে। মোরগ পোলাওয়ের জন্য সবকিছু তৈরি আছে। সে বিশাল পাতিলে মাংস চড়িয়ে দিয়েছে, আরেকটা চুলায় পায়েসের দুধ ফুটতে দিয়েছে। ইজান তার বুকে লেপ্টে আছে। মাত্র খেয়েছে, তাই অন্য কারো কোলে যায়নি। এখানেই মায়ের সঙ্গে স্বাচ্ছন্দ্য বোধ করছে সে। ইরামও কাজে মগ্নই ছিল, তাই খেয়ালই হলো না কখন তার পেছনে এসে দাঁড়ালো কেউ। শুধু গভীর কণ্ঠস্বরটা কানে গেল। কোথাও একটু স্বামীর খেদমত করবে তা না, রান্নাঘরে সিঁথিয়ে বসেছে। চমকে উঠল ইরাম। পেছনে ফিরে তাকানোর আগে তার কোমর জুড়ে একজোড়া বাহু ছড়িয়ে গেল। বুঝতে আর কিছুই বাকি রইল না তার। ছাড়ো আলাদিন, কেউ এসে পড়বে। তার কাঁধে মুখ গোজে প্রাণ ভরে প্রশ্বাস টানল সাইবান। ফিসফিস করল, আসলে আসুক, দেখবে আমি আপনাকে আদর করছি। কি অসভ্য একটা। বউকে আদর করা যদি অসভ্যের কাজ হয়, তাহলে আমি বিশ্ব সেরা অসভ্য। ইরামের গাল দুটো রেঙে উঠল। দ্রুত উচ্চ ঘুরে দাঁড়ালো সে। ইজানকে এগিয়ে দিল। ওকে কোলে নিয়ে চুপচাপ সবার সাথে বসার ঘরে গিয়ে বসো, যাও। ইজান নিজের ছোট ছোট হাত পা দুখানা নাড়িয়ে শব্দ করে উঠল। সাইবানের সুকুচকে গেল। অবিশ্বাস্যভাবে সে তাকে কোলে না নিয়ে পিছিয়ে দাঁড়ালো। ইরাম বিস্মিত হলো। আমার কোলে কোনো বিশ্বাসঘাতকের জায়গা নেই। আঙুল চুষতে চুষতে মাথা কাত করে জলজলে দৃষ্টিতে তাকালো ইজান। আঙুল তুলে গর্জে উঠল সাইবান। দেখ দেখ, কেমন নিষ্পাপের মতো তাকাচ্ছে পাপিটা। ভাজা মাছটাও যেন উল্টে খেতে জানে না, অথচ সময় মতো ঠিকই বাঁশি বাজিয়ে দিতে জানে। বেইমানের ঘরের বেইমান একটা। আলাদিন, কি বলছো তুমি? না পারতে হেসে ফেলো ইরাম। ইজান
পা দুখানা ছুঁড়ে যেন প্রতিবাদ জানালো। হ্যাঁ, গুয়ের সর্দার তুই পটলা। তোর ডিএনএ দানবীর আছে না? তুই ওটার 1 নম্বর গোয়েন্দা। আমি শিওর তুই ওই দানবীরের যোগ্য উত্তরসূরি। এই জন্যই তোর মায়ের সাথে আমার লীলা খেলা হজম হচ্ছে না তোর। যা, আমিও করে নেব না তোকে আর। আমার হাত ক্ষয়ে যাবে না যত সব। কেমন যেন ছটফটে করে উঠল ইজান। এত জোরে হাত পা ছুটতে লাগলো যে ইরাম সামলাতে বেগ পোহাতে হলো। আরে কুচুপু, ইরামের কোলে যেন সে থাকবেই না। এবার চোখ ভিজিয়ে বুক ভাসিয়ে ভয়ানক কান্না জুড়েই দিল। সাইবান উঁচু ঘুরে রান্নাঘর থেকে বেরিয়ে যাচ্ছিল, কিন্তু কান্নার শব্দ শুনে সে থমকে গেল। ফিরে তাকালো, দেখলো ইরাম বুকে চেপে ছেলেকে দোলাচ্ছে। না না না, এই যে আম্মু আব্বু তো মজা করছে, একটুখানি রাগ করেছে। এই যে একটু কাঁদেন আমার কুচুপু, আমার সোনাটা। সাইবানের হাতের মুঠো শক্ত হয়ে গেল। শক্ত একটি ঠোক গিল সে। দারুণ অপরাধবোধ গ্রাস করলো তাকে। ওই কান্নার ধ্বনি তার সবটুকু আগ্রাসী অভিমান ভেঙে চুরমার করে দিল। লম্বা পায়ে এগিয়ে এলো সে। আমার কাছে দিন। বলেই সে হাত বাড়িয়ে ইজানকে তুলে নিল। নিজের বুকে চেপে ধরতে ছোট্ট হাত পা ছড়িয়ে তার শক্ত বুকে লেপটে ফোপাতে লাগলো বাচ্চাটি। মহারাজের আবার গোসাও আছে, নিজেই বাগড়া দেবে আবার নিজেই ফ্যাঁচ ফ্যাঁচ করে কাঁদবে। নাটকবাদ সব আমার খারেই কেন যে ওঠে। আরে না না, আমি গালি দিচ্ছি না। এই তো আমি প্রশংসা করছি। পোটলা একটা গুয়ের ডিব্বা, একটা লঞ্চের সাইরেন, একটা গুলুমুলু লালটু ফুলটু মরিচ পোড়া, একটা অসহ্যকর পাকনা বিষ ফোড়া। তাকে নিজের সঙ্গে যত্ন নিয়ে আগলে রেখে সাইবান রান্নাঘরের একপাশে পায়চারি করতে লাগলো। কথাগুলো সাইবান এমনভাবে হাসি মুখে আদর দিয়ে বলেছে যে শয়তানও বুঝি দেখলে দ্বিধায় পড়ে যাবে। ইজানও কান্না থামে চ্যাপ করে চেয়ে আছে। তার চোখে হাসি ফুটেছে, কারণ পিতা তার ভূয়সী প্রশংসা করেছে বলে কথা। অদূর থেকে ইরা মনোমুগ্ধ নয়নে দেখে না হেসে পারলই না। সে রান্নার মনোযোগ দিল। সাইবান ইজানকে নিয়ে হাঁটতে হাঁটতে রান্নাঘরে বাইরে চলে এলো। তার ঘাড় জড়িয়ে আয়েশ করে পড়ে আছে বাচ্চাটা। মুখ খসছে ক্ষণে ক্ষণে আর শব্দ করছে। আমার একটা মাত্র ঠিকঠিকি ডিম রে, আমার বাসর ঘরের খাইসটা দারোয়ান রে, বাপের পেছনে আগুন দেয়া বিচ্ছু সৈন্যটা রে। ইজান চরম খুশি, তাই সেও লাথিও দিচ্ছে না। সাইবানের মাঝে মিশে শান্তভাবে পড়ে আছে। মৃদু হাসলো সাইবান অজান্তে। ইজানকে অতি আদরে ভাবে ধরে তার মাথায় ছোট্ট একটা চুমু বসিয়ে ফিসফিস করলাম, মাই ক্রেজি বেবি বয়, মাই সুইট এনিমি। এমন সময় পকেটে ফোন ভাইব্রেট করে উঠলো সাইবানের। এক হাতে ইজানকে ধরে রেখেই অন্য হাতে ফোন রিসিভ করলো সে। তার ম্যানেজার ফোন করেছে। ম্যানেজার বলতে টিমের একজন, যে তার শোগুলো বুকিংয়ের কাজ করে থাকে। ছেলেটার বয়সে সাইবানের সমানই প্রায়, তাই তুমি করেই কথা হয়। হ্যালো। সাইবান বলতে বলতে ওই পাশ থেকে বলা হলো, হ্যাঁ সাইবান, একটা আর্জেন্ট শোয়ের অফার এসেছে বরিশালেই, আজ রাতেই, একটা প্রাইভেট পার্টি। সাইবানের শিকুচকে গেল, তৎক্ষণাৎ মাথা দোলালো সে। মানা করে দাও, আমি এমন লাস্ট মিনিটে শো নেই না, জানো না তুমি? হ্যাঁ আমিও সেটাই বলেছি, কিন্তু ওরা ডাবল অফার করেছে। বলল তুমি যা চাইবে তাই হবে, শুধু শোটাতে তোমাকে চাই। এবার সাইবান একটু থমকালো। ইজানকে কাঁধে ঠেলে দিল। বাচ্চাটি মুখ গুজে চুপচি করে পিতার কথা শুনে যাচ্ছে, একটু বিরক্ত করছে না। প্রাইভেট পার্টি? হ্যাঁ কোনো কোম্পানির? হ্যাঁ, বলল একটা প্রজেক্ট সাকসেস সেলিব্রেট করতে পার্টি। সাইবান কয়েক মুহূর্ত কি যেন ভাবলো, তারপর বলল, আমি যা চাইবো তাই দিতে রাজি। তাই তো বলল, ডাবল ওভার করলো। 7 লাখ চাও। ওপাশে পিনপত নীরবতা, তারপর ভেসে এলো উত্তেজিত কণ্ঠস্বর। তুমি পাগল হয়ে গিয়েছো? বর্তমান রেঞ্জ অনুযায়ী তোমার পেমেন্ট 2 থেকে আড়াই লাখ নেই আমরা। তুমি তো ডাবলেরও বেশি চাইছো, এটা কেমন কথা? লিসেন, ওদের বলো 7 লাখ অর নো শো। ওই পাশ থেকে আর কিছু বলতে না দিয়ে সাইবান ফোন কেটে দিল। ইজানকে নিয়ে বাড়ির ভেতরে বাড়ির বাইরে বেরোলো। সামনের পথে বিশুদ্ধ বাতাস কয়েক দফা হাঁটাহাঁটি করতে তার ফোনে মেসেজ এলো। ওরা রাজি, পেমেন্ট রিসিপ্ট। ম্যানেজারের মেসেজ এসেছে। স্ক্রিনে মেসেজের দিকে তাকে তির্যক
হাসি ফুটলো সাইবানের ছোচে। ইজানকে দেখালো সে। কৌতূহলী হয়ে চ্যাপ করে ফোনের দিকে চেয়ে রইল ছোট্ট ইজান। সাইবান বাঁকা হাসলো, বলল, তোর ডিএনএ দানবীর আমাকে দেখার আশায় একটু বেশিই উতলা ফুটলা। বিকালে সুগন্ধার সাথে বেরিয়েছিল ইরাম। কাছের এক লোকাল মার্কেটে ঘুরে এসেছে। সবারই সারিকাকে কিছু না কিছু দেওয়া হয়েছে, কিন্তু তার দেয়া হয়নি। একটা পায়েল কিনেছে সে, যদিও সারিকাকে কখনো নুপুর বা পায়েল জাতীয় কিছু ব্যবহার করতে দেখেনি, তবে কেন যেন মনে হয়েছে বস্তুটা তার মানাবে ননদিনীর পায়ে। বাড়িতে ফিরতে ফিরতে সন্ধ্যা হলো তার। বাইরে থেকে নাস্তা কিনে এনেছে সুগন্ধা। সেসব বেড়ে সবাইকে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। এমন সময় রুমে ফিরে ইরাম অবাক হলো। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজের চুলে আঙুল বুলিয়ে ঠিকঠাক করে নিচ্ছে সাইবার। পুরো দস্ত তৈরি সে। নিয়ন হলুদ এবং গাঢ় নীল বর্ণের একটা রংচঙে জ্যাকেট পরনে, ঝোলা জিন্স, ঘাড়ে ঝুলছে হেডফোন। নিজের অনামিকায় একটা সিলভার আংটি গলিয়ে নিচ্ছে সে। এমন সময় ইরাম কাছে গিয়ে দাঁড়ালো। কোথায় যাচ্ছ? সাইবান থমকালো। পেছন ঘুরে তাকিয়ে অর্ধাঙ্গিনীকে দেখল। সাদা রঙের সালোয়ার কামিজ পরনে ইরামের, তাতে আয়নায় বসানো পুতির কারুকার্য। ঠোঁটে অতি ক্ষীণ একটা হাসির রেখা ফুটল সাইবানের। জবাব দিল, শো আছে। ইরাম অবাক হলো। শো? কিন্তু কিন্তু তোমার তো একটাই শো ছিল যতদূর জানতাম। আজকে একটা স্পেশাল শো। চোখ টিপ দিল সাইবান। ইরামের কেন যেন আচরণটা ঠিক ভালো লাগলো না, তবে সে কিছু বলতে পারলো না। এর আগেই সাইবানের পকেটে ফোনটা বেজে উঠল। দ্রুত বের করে রিসিভ করলো সে। সামিয়া ভিডিও কলে করেছেন ঢাকা থেকে। ফোনটা তুলে ধরে মুখে আমুখী হাসি ফুটিয়ে সাইবান কপালে সালাম ঠুকলো, ঠুকে বলে উঠল, ইয়ো ব্রো, হোয়াটসঅ্যাপ। ইরাম না পারতে একটা দীর্ঘশ্বাস ফেলে মাথা দোলালো। যারা সাইবানকে ব্যক্তিগতভাবে চেনে না, তারা দেখলে নির্ঘাত ভাববে কত জনম জনমে পুরাতন বন্ধুর সঙ্গে কথা বলছে সে। সামিয়া ওপাশ থেকে বললেন, অবস্থা তো গুরুতর। এই তো তোর পেয়ারে চেঙ্গিস আর ওসমানকে পশু ডাক্তার দেখিয়ে আনলাম। সাইবানের ঠোঁট থেকে হাসিটা সহসাই মুছে গেল। স্ক্রিনের দিকে ফিউকুচকে তাকালো সে। ইরামও এবার কৌতূহল দমাতে পারল না। তার পাশে দাঁড়িয়ে মুখ বাড়িয়ে উক্কি দিল দেখার জন্য। সামিয়া ক্যামেরার ধরে দেখাচ্ছেন একটা নরম গতিতে শুয়ে আছে সাইবানের হামস্টার। ধপধপে সাদা চেঙ্গিস খান এবং গোটা কালচে বাদামি বারাক ওসামাকে দেখা যাচ্ছে। ব্যান্ডেজের মতন কিছু জড়ানো শরীরে জিভ দাঁতে ঠেকিয়ে বিরক্তির শব্দ তুলল সাইবান। আমি চোখের আড়াল করলে ওদের মুখোমুখি সংঘর্ষ শুরু হয়ে যায়। হ্যাঁ, দেখি কালপ্রিটটা কোথায়। ওকে ধরে দুটো উষ্টা দিতে পারোনি? সামিয়া হাসলেন। ক্যামেরা ঘোরাতেই অপর একটা কাচের বক্সে বালুর উপর গুড়গুড় করতে দেখা গেল সাদা আর বাদামি মিছিলের গড়া কিংজং হিটলারকে। দিব্যি আনন্দে আছে সে। সামিয়া খুব সম্ভবত আঙুর দিয়েছেন, একটা ধরে চুপচুপ করে চিবিয়ে খাচ্ছে। সাইবান থমকে উঠল। ইস, চেহারাটা দেখে যেন ওনার মতন পবিত্র বান্দা দুনিয়ায় দুটো নেই। ওই হিটলারের বাচ্চা, ওই ওদের মেরেছিস কেন? ইরাম বিস্মিত না হয়ে পারল না, অবাক কণ্ঠে শুথল। ও বাকিদেরকে মারে? চোখ উল্টালো সাইবান। মানুষ হলে সঙ্গী দুজনকে ব্লেন্ডারে ভরে চোখ বুঝে ব্লেন্ড করে ফেলতো। আপনার কি মনে হয় সাধে ওকে হিটলার ডাকি? মালটা একটা ডিকটেটর। ইরাম হাসবে নাকি কাঁদবে, দুঃখ করবে বুঝতেই পারল না। সাইবানের সাঙ্গপাঙ্গ তারই মতন অবিশ্বাস্য। মাথা দুলে স্ক্রিনের দিকে তাকালো সাইবান, আঙুল তুলে শাসালো। ওই শালাটাকে একদম চেঙ্গিস আর ওসামার আশেপাশে যেতে দেবে না। মম, দরকার হয় সিন্ধুকে ভরে লক করে রাখো। 2 ঘন্টা খাবার না দিলে যখন দাঁতের জ্বালা উঠবে তখন এমনিতেই সোজা হয়ে যাবে। আমি এসে নেই, তারপর তোর পিঠের ওপর আমি কফি বিন ভাঙবো। হিটলার বুঝেছে কি বোঝেনি সে জানে। ইরাম শুধু দেখলো তার দাঁতের ধার বেড়ে গিয়েছে। একটা আঙুর সমাপ্ত করে চুকচুক করে আরেকটা গিলছে। সামিয়া হেসে ফোন ঘুরিয়ে ফেললেন। সাইবানের দৃষ্টি কেমন যেন নরম হয়ে এলো। চেঙ্গিস আর ওসামা ঠিক আছে তো? বেশি সমস্যা হয়েছে? মুচকি হেসে মাথা নাড়লেন সামিয়া। না, ওই একটা কামড় খেয়েছে, আরেকজনের সঙ্গে আশ্রাআশ্রি করেছে। ডাক্তার বলেছে তেমন গুরুতর নয়, 2 দিন বাদে ঠিক হয়ে যাবে। ওদের দেখে রেখো, আমি খুব তাড়াতাড়ি চলে আসবো। চিল ব্রো, মনে আছে কি করতে? হ্যাঁ, আমার বৌমা কোথায়? আর আমাদের সোনা মোনা জাদু পাখিটা কোথায়? ইজান সোনা?
এই মাত্র হেগে ঘুমিয়েছে। চটাস করে সাইবানের মাথায় চাটি মারল ইরাম। এসব কোন ধরনের কথাবার্তা? খেয়ে ঘুমিয়েছে এটাও তো বলা যেত। আশ্চর্য। ফোনটা কেড়ে নিল সে নিজের হাতে। হ্যাঁ আম্মু, আসসালামু আলাইকুম। ওর যত সব বাজে কথা। কুচুপু ঘুমাচ্ছে। তোমার কি খবর? শরীর ভালো আছে? আর বাবা? ইরাম কথা বলতেই আরম্ভ করলো। সাইবান হাসতে হাসতে বিছানার ধারে গিয়ে বসলো। নিজের নতুন কেটস জোড়া পায়ে গলিয়ে বাঁধতে শুরু করলো। তির্যক দৃষ্টিতে চেয়ে দেখলো বিছানার কোনায় ঘুমিয়ে আচ্ছন্ন ইজান। চারিপাশে বালিশ দেওয়া আছে। কোনো ক্রমে গড়িয়ে পড়ার সুযোগ নেই। মিনিট 5 পর সামিয়ার সাথে কথা শেষ করে ফিরে এলো ইরাম। ফোনটা স্বামীর হাতে ফিরিয়ে দিয়ে তার হালকা চিন্তিত চেহারাটা দেখলো। চিন্তা করো না, ওরা ঠিক হয়ে যাবে। সাইবান খানিকটা অবাক হলো। তাকে কিছুটা লজ্জিত দেখালো। ফোন পকেটে ভরতে ভরতে সে জানালো। চিন্তা করছি না। মৃদু হাসলো ইরাম। যদিও সে কখনো কোনো পশু পাখি পালনে আগ্রহী ছিল না, তবে যারা পেলে পোষে অভ্যস্ত তাদের দেখেছে। নিজেদের আপন মানুষের মতোই তারা পোষা প্রাণীদের ভালোবাসে। ইরাম কয়েক মুহূর্ত ভেবে হঠাৎ করে শুধিয়ে উঠল। সত্যি করে একটা কথা বলবে আলাদিন? আমাদের বিয়ের দিন ইহানের গালে ব্যান্ডেজ ছিল। জিজ্ঞেস করার পর বললো ইঁদুর কামড়েছে। ওটা কোনোভাবে তোমার সেনাবাহিনী ছিল না তো? তড়ক করে লাফিয়ে উঠল সাইবান। চেহারার ভাবখানা এমন যেন তাকে অপমান করা হয়েছে। ঠিক? আপনার মনে হয় ওই পোংটাকে শিক্ষা দিতে আমি আমার আদরগুলোর উপর অত্যাচার করব? ছি, এই ছিল আপনার মনে? নাটক কম করো। বিয়ের আগের দিন রাতে তুমি দল বল নিয়ে বাড়িতে ঢুকেছি। ওরা তোমার সাথেই ছিল। ছোটবেলায় সিআইডি আমি অনেকবার দেখেছি, বুঝেছো? একটি ঠোক কিলো সাইবান। জ্যাকেট চিনি চুনে ব্যস্ত হয়ে পড়ল। আমার দেরি হয়ে যাচ্ছে। প্র্যাকটিস করে শোতে যেতে হবে। তাড়াহুড়ো করে পালাতে সে যাচ্ছিল, কিন্তু ইরাম তার হাত চেপে ধরে ফেলল। সুতুলে সুশুধাল। আই, 1 মিনিট। তুমি তো একটা শো করতেই বরিশাল এসেছিলে, আজকে আবার কিসের শো? সাইবান ঘুরে দাঁড়ালো। নিজের হাতের কবজিতে ইরামের জড়ানো আঙুলগুলো দেখলো। ঠোঁটে তির্যক হাসি ফুটলো তার। রমণী তা লক্ষ্য করে নিজের হাত সরিয়ে নিতে গেলেও পারল না। সাইবান খপ করে সেটা ধরে ফেলে উপরে তুলল। আঙুলের ডগায় নিজে ঠোঁট ছিঁড়ে দিল। শিরে উঠল ইরাম। তার তর্জনী আঙুলটা দাঁতের পাটির মাঝে নিয়ে আলতো করে কামড়ে দিয়ে হাসলো সাইবান। জেলাস মাই প্রেশিয়াস। ইরাম ভাবাচাকাই খেয়ে গেল। নিজের হাতটা জোরপূর্বক ছাড়িয়ে নিয়ে আঙুল ঘষতে ঘষতে রাঙা গাল নিয়েই সে বলল, হাজবেন্ড কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, কখন ফিরবে, এগুলো কি জিজ্ঞেস করার যাবে না নাকি? কাছে এসে ইরামের কোমরে হাত রেখে তাকে সন্নিকটে টেনে নিল সাইবান। কানে লতিতে চুমু দিয়ে ফিসফিস করে আবিষ্কৃত গলায় বলল, এইভাবে হুটহাট হাজবেন্ড ডাকবেন না। আমার হার্ট অতি দুর্বল, সামলাতে না পেরে অ্যাটাক করে বসতে পারে। ইরাম তপ্ত অনুভব করল। তার আঙুল জোড়া সাইবানের জ্যাকেটের কাঁধের অংশে জড়িয়ে গেল। স্বামী তার নয়ন ভরে প্রতিটি প্রতিক্রিয়া খেয়াল করল। শেষমেশ মাথার একপাশে ঠোঁট ছুঁয়ে আদর এঁকে দিয়ে জানালো, জেলাস হওয়ার কিচ্ছু নেই। পরনারীকে সীমারেখা দেখিয়ে দেওয়ার 101টা উপায় আমার জানা আছে। তবুও যদি মনে খচখচ করে তবে নিজের একটা সিলমোহর মেরে দিন। মাথা কাত করে আঙুল তুলে নিজের গলার দিকটা নির্দেশ করলো সাইবান। বাঁকা হেসে বলল, আপনার দাঁতের ধার পরীক্ষা করার উপযুক্ত স্থান। ওয়ানা ট্রাই ইট? ইরামের মনে হলো তার মাথার তালু ফট করে গরম হয়ে গিয়েছে। দু কান থেকে বাষ্পের মতন ধোঁয়া বেরোচ্ছে। একটা জোরে ধাক্কা দিয়ে সাইবানকে দূরে সরিয়ে দিল সে। তবে বান্দা সরে যাওয়ার আগে হাত বাড়িয়ে ইরামের কাঁধে জড়ানো সাদা শিফনের ওড়নাটাও টেনে নিল। কুচকে ফেলল অর্ধাঙ্গিনী তার। এটা কি হলো? প্রশ্ন শুনে হাসতে হাসতে তার ওড়নাটা নিজের গলায় মাফলারের মতন করে পেঁচিয়ে সাইবান শোনাচ্ছে জানালো। আপনার সিলমোহর। চোখ টিপ দিয়ে উল্টো ঘুরে গেল সে। শীষ বাজতে বাজতে হেলি দুলে রুমের বাইরে বেরিয়ে গেল। ইরাম নিজের জায়গায় দাঁড়িয়ে হতভম্ব হয়ে গেল। পরক্ষণে একটি লাজরাঙা হাসি ছড়িয়ে গেল তার ঠোঁটে। 2 হাতে মুখ ঢেকে নিজের বেহা অন্তরকে সামাল দিল সে। ঘুমের মাঝে শব্দ করে নড়ে চড়ে উঠল ইজান। ইরাম দ্রুত ঘুরে দাঁড়ালো, বিছানায় চলে গেল। এই যে আম্মু এখানে কুচুপু।
ইজান ঘুম থেকে উঠে পড়া তাকে নিয়ে খেলতে খেলতে নিজের আর্টিকেলের কাছে সেরে ফেললো ইরাম। সবকিছু ঠিকঠাক আছে নিশ্চিত হয়ে জমা দিতে দিতে রাত 9টার মতনই বেজে গিয়েছে প্রায়। এর মধ্যেই সুগন্ধা এসে হাজির। ইরাম আর সাইবানের রুমটা ভালো ইন্টারনেট সার্ভিস আছে, বাড়ির অন্য জায়গায় কিছুটা দুর্বল, তাই সুগন্ধা নিজের ড্রামা দেখার সময় এখানেই আসে। আজও এলো। ইজানকে কোলে বসিয়ে সে একটা কোরিয়ান ড্রামা দেখা শুরু করলো। সেই ধরনের মারামারি চলছে, থ্রিলার বোধ হয়। সুগন্ধা এসবও দেখে, ইরামের জানা ছিল না। তার ছেলেও দিব্যি মশগুল হয়ে গেল। বুঝুক বা না বুঝুক, সুগন্ধার সাথে সঙ্গত করে চ্যাপ চ্যাপ করে স্ক্রিনের দিকে তাকিয়ে আছে সে। ইরাম ছেলেকে খুবই কম স্ক্রিন টাইম দেয়, তাও না পারতে। আজ যখন সুগন্ধার সাথে মশগুল হয়েছে তখন আর বিশেষ মানা করলো না সে। এমনিতে একটু পর খেয়ে ঘুমিয়ে যাবে। ঘড়ি দেখলো সে, সময় দেখে ভাবলো এখনই সুযোগ, সারিকাকে উপহারটা দিয়ে আসা যাক। পায়েলের গিফট বক্স হাতে নিয়ে ইরাম বেরোলো। সারিকার রুমটা 2 তলাতে, তবে সেটা এখন ফাঁকা, ভেতরে কেউ নেই। আশেপাশে কোথাও মিস্ত্রিকেও দেখলো না ইরাম। কৌতূহল হলো সে গেল কোথায়, নিচে। ইরাম যে না সিঁড়ির দিকে পা বাড়লো তখনই করিডোরের দেয়ালে থাকা জানলার বাইরের একটি দৃশ্য চোখে পড়লো তার। বাড়ির পেছনের দিকে কলা গাছের ছোট বাগান, সেখানেই ছোট্ট একটা পুকুর আছে, তাতে মাছ চাষ হয়। সেই পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকা মানবীকে চিনতে ইরামের বেগ পোহাতে হলো না। সারিকা এবং অনুরাগ, তাদের একসাথে দেখে কেন যেন ইরামের খানিকটা ক্রোধ অনুভূত হলো। মিসির এই বাড়িতেই আছে, এই দুজনের কি মাথা খারাপ হয়ে গিয়েছে? অনেকদিন ধরেই চুপচাপ দেখে যাচ্ছে সে, যদিও এটা তার ব্যাপার নয়, সারিকার ব্যক্তিগত ব্যাপার, তবুও চোখের সামনে দেখে কতদিনই বা চুপ থাকা যায়। আজকে কিছু না বললেই নয়। সারিকা না হয় পাগল, অনুরাগেরও বা কি সমস্যা? শক্ত গলায় মানা করতে পারে না? এসব ভাবতে ভাবতে সিঁড়ি বেয়ে নেমে গেল সে। সাবধানে পুকুর ঘাটে চলে গেল। দেয়ালের পেছনে নিজেকে আড়াল করে প্রথমটাই শুনল কথা কি হচ্ছে। যদি সাধারণ কিছু হয়ে থাকে তবে এভাবে ঢুকে পড়াটা মানুষই হবে না। আসলে আমার মনে ছিল না আপনার জন্মদিনের কথা, তাই তেমন কোনো গিফট তৈরি করতে পারিনি। অনুরাগের নরম গলা শোনা গেল। সারিকা কয়েক হাত দূরে মুখোমুখি দাঁড়ানো, মৃদু হাসল সে। আমরা কেই বার কত কিছু মনে রাখি বলো অনুরাগ? অপ্রয়োজনীয় জিনিসগুলো মস্তিষ্ক এভাবে মুছে ফেলে। হাতজোড়া মুঠো করে ফেলল অনুরাগ। সে সারিকার দিকে সরাসরি তাকিয়ে নেই, দৃষ্টি পুকুর পানির দিকে আবদ্ধ। রাতের আধারে মনে হচ্ছে কাজল জল চলচল করছে। আপনার এভাবে এখানে আসা উচিত হয়নি। সারিকা তখন তার কথা শুনে মাথা দুলিয়ে বলল, তুমি বা কেন চলে যাচ্ছ না? পথ তো খোলাই আছে। অনুরাগ নিজের পকেটে হাত ভরল। ভেতরে থেকে যেটা বের হলো সেটা অপ্রত্যাশিত। ইরাম চোখ সরু করে অদূর থেকে দেখলো একটা নোটপ্যাড। অনুরাগ সেটার একটা পৃষ্ঠা ছিঁড়ে সারিকার দিকে বাড়িয়ে ধরলাম। রমণী প্রথমটা অবাক হয়ে গেল। সে মূলত বাড়ির বারান্দায় দাঁড়িয়ে পুকুর পাড়ের বসে এই নোটপ্যাডে জেল পেন দিয়ে অনুরাগকে কিছু আঁকাকি করতে দেখেছিল, তাই কৌতূহলী হয়ে এসেছে। পৃষ্ঠাটা দেখে সারিকা স্তব্ধ হয়ে গেল। সাদা কাগজে কালো কলম দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে একটি মেইলি অবয়ব। ফুলের দোলনায় দুলছে মেচে, পরনের শাড়ি, আঁচলটা বাতাসে উঠছে। কানের উপরে চুলের খোপায় গোজা একটি ময়ূরের পালক। রাধার অবয়ব, কিন্তু চেহারার গাঁথুনিতে ভাসছে সারিকা স্বয়ং। চোখ তুলে সামনে তাকালো রমণী। টের পেল তার দৃষ্টি ঝাপসা হয়ে গিয়েছে। অনুরাগ নোটপ্যাডটা আবারও নিজের পকেটে ঢুকিয়ে রেখে ফিসফিস করে বলল, হ্যাপি বার্থডে। এইটুকুই। অনুরাগ উল্টো ঘুরে যেতেই নিল। সে আর থাকতে চায় না এখানে। বুকের ভেতর অসহ্য যন্ত্রণা হচ্ছে, কিন্তু পেছন থেকে সারিকা খপ করে তার হাতটা ধরে ফেলল। ছবিটা নিজের বুকে চেপে চলচলে অশ্রুমাখা নয়নে আবেদন নিয়ে এসে বলে উঠল, যদি এভাবে চলে যাওয়ারই ছিল তবে কেন এসেছিলে আমার জীবনে? অনুরাগের হাত শক্ত হয়ে গেল। আস্তে করে নিজেকে ছাড়িয়ে নিতে চাইল সে, তবে সারিকা ছাড়ল না, আরো জোরালোভাবে চেপে ধরল তার কবজে। আমি তোমাকে ভুলতে পারছি না অনুরাগ। বুকটা বুঝি চুরমার হয়ে গেল অনুরাগের। চোখ জোড়া বুঝে ফেলল সহসাই। না, তার নয়নে জমা অশ্রু জল কিছুতেই ওই রমণীকে দেখতে দেয়া যাবে না। নিজেকে সামলে দীর্ঘ প্রশ্বাস টেনে শেষমেশ সে ঘুরে দাঁড়ালো। সারিকার হাতটা এবার জোরপূর্বক ছাড়িয়ে নিল। দূরে সরে গেল কয়েক পা। এভাবে বলবেন না, আমাদের কোনো কালে মিলন সম্ভব ছিল না, আর হবেও না। অসম্ভবের কথা ভেবে নিজের বর্তমানকে নষ্ট করবেন না। তুমি এমনভাবে বলছো যেন
তুমি নিজে খুব সুখে আছো, জীবনে এগিয়ে গিয়েছো, অথচ আজও তুমি তোমার চিত্রে আমাকে বাঁধো। কাগজের পৃষ্ঠায় ফুটিয়ে তোলা ছবিটা সর্বোচ্চ অর্জনের মতন করে আগলে রেখে বলল সারিকা। অনুরাগের কণ্ঠ কাঁপল। ওটা সামান্য একটা চিত্র, এর বেশি কিছু না। সামান্য? মর্মাহত মনে হলো সারিকাকে। অনুরাগ অবশেষে তার চোখের দিকে তাকালো, সরাসরি তাকালো, গভীর গলায় জানালো, হ্যাঁ সামান্য। আপনি চাইলে আমি আরো 5টা 10টা এঁকে দিতে পারি, আমার হাত কাঁপবে না। নিজেকে অদৃষ্টের বাঁধন থেকে মুক্ত করুন সারিকা। আপনার জীবন পড়ে আছে আপনাকে আমন্ত্রণ জানানোর জন্য, তাকে আগলে নিন, অতীতকে নয়। আর দাঁড়ালো না অনুরাগ। সে জানে নিজের যতটুকু শক্ত রেখেছে, সে আরো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে সেই শক্তিটুকু আর থাকবে না। তাই সে ঘুরে হনহন করে হেঁটে চলে গেল। একবার পিছন ফিরে দেখলো না। যদি দেখতো তবে দেয়ালের পাশে লুকিয়ে থাকা ইরামকে ঠিকই চোখে পড়তো। অথচ আজ তার মনটা বড্ড বিষাদপূর্ণ। অনুরাগ চলে যেতেই সারিকা হাঁটু ভেঙে সেখানেই বসে পড়ল। হাতের পৃষ্ঠায় আঁকা চিত্রটার উপর চপ চপ করে অশ্রুফোঁটা গড়িয়ে পড়ল তার। নিষ্ঠুর বাসান। সেটা বুকে চেপে রেখে আপন মনে নিঃশব্দে ফোপাতে লাগলো সারিকা। ইরাম দ্বিধান্বিত হলো, বুঝতে পারলো না হস্তক্ষেপ করা উচিত নাকি চলে যাওয়া উচিত। সে দ্বিধায় নেয়ার আগে তৃতীয় এক ব্যক্তির উপস্থিতি সেখানেই টের পাওয়া গেল। মৃদু পদশব্দ। ইরাম অবাক হয়ে গেল। আর কেউ ছিল নাকি আশেপাশে? সে তো আসার সময় খেয়াল করেনি। তার বুকটা চেপে এলো যখন দেখলো সে বাড়ির পিছন দিক দিয়ে ধীরে ধীরে হেঁটে সারিকার সামনে গিয়ে দাঁড়ালো। মিসের পদশব্দ শুনে সারিকা মুখ তুলে তাকালো। সামনে দণ্ডায়মান মানুষটাকে দেখে সে জমে গেল নিজের জায়গায়। কয়েক মুহূর্ত মনে হলো তার বিবেক বুদ্ধি বুঝি লোপ পেয়ে গিয়েছে। মিসির? ফিসফিস করলো সে কাপা কাপা গলায় মিসিরকে। মিসিরের চেহারা অত্যন্ত শান্ত, কিছুই বোঝা যাচ্ছে না। সে কি অনুরাগ আর তাকে একসাথে দেখেছে, কথাবার্তা শুনেছে? সারিকা টের পেল না মিসির তো রাস্তার মোড়ে টং দোকানে চা খেতে যাবে বলে বেরিয়েছিল। ফিরল কখন? ফিরল পিছন দিক দিয়ে কেন এলো? মিসির হাঁটু মুড়ে সারিকার সামনে বসলো। প্রশান্ত নয়নে একবার স্ত্রীর অশ্রু ভেজা মুখ এবং পরক্ষণেই তার বুকে আগলে রাখা পৃষ্ঠাটা দেখলো। সামান্য হাসি ফুটলো তার ঠোঁটে, পরিহাসের হাসি। একটি হাত বাড়িয়ে দিল সে সারিকার গাল ছুঁয়ে, বৃদ্ধা আঙ্গুলে সযত্নে মুছে দিতে লাগলো অশ্রু ফোঁটা। ভালোবাসার মানুষটাকে আপন করে না পাওয়ার যাতনা মাপার দুনিয়াবি কোনো মাপকাঠি নেই। মিসিরের কণ্ঠটা জাদুকরি শোনালো, নমনীয়, গভীর, আরামদায়ক। সারিকা চোখ বুজে ফেল, নিজেকে এলিয়ে দিল স্বামীর ছোঁয়ায়। মিসির এবার দুই হাত বাড়িয়ে তার মুখটা ধরে সব অশ্রু মুছতে মুছতেই বলে গেল, ভালোবাসা বলা যায় না, বুকের এক কোণা দখল করে রাজ করে সে অন্তিম নিঃশ্বাস অবধি। আমরা মানুষেরা সেই নিষিদ্ধ রাজ্যে বিচরণ করতে পছন্দ করি, অথচ সেই রাজ্যে প্রবেশ করব কি করব না সেই নির্বাচনটাও আমাদের হাতেই থাকে। চোখ খুলে গেল সারিকার। প্রসারিত দৃষ্টিতে দেখে গেল সে মিসিরকে। লোকটা রাগ করছে না, খুব দেখিয়ে কথা বলছেন, অথচ তার উচ্চারিত প্রত্যেকটা বাক্য বিষণ্ণ, বাস্তবতা মিশানো। সারিকাকে তাকাতে দেখে মিসিরের সূক্ষ্ম হাসিটা আরেকটু বিস্তৃত হলো। তুমি নিষিদ্ধ রাজ্যে বিচরণের সিদ্ধান্ত নিয়েছো সারিকা। তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই, শুধু নিজের প্রতি আফসোস আছে। দুঃখিত আমি কোনোদিন তোমার আপন হতে পারলাম না। না আমি। সারিকা কিছু উচ্চারণ করতেই যাচ্ছিল কিন্তু পারলো না। মিসির হুট করে উঠে দাঁড়িয়ে পড়ল, হাঁটু ছেড়ে একদম স্বাভাবিক গলায় জানালো, আমার অফিসে জরুরি কাজ আছে, আমি আজকে রাতের বাসে ঢাকা ফিরে যাচ্ছি। তুমি সবার সাথে ঘুরে ফিরে এসো, ঢাকা গেলে পরে দেখা হবে। গুড বাই। মিসির? লাফিয়ে উঠে দাঁড়িয়ে পড়লো সারিকা, হাত বাড়িয়ে দিল স্বামীকে ধরার জন্য কিন্তু পারলো না। মিসির ইতিমধ্যে দ্রুত পায়ে এগোতে শুরু করেছে। মিসির লিসেন টু মি প্লিজ। কিন্তু মিসির আর পেছনে ফিরে তাকালো না, হেঁচে বাড়ির ভেতর ঢুকে গেল। থামলো সে ক্ষণিকের জন্য, তবে সারিকার ডাকের কারণে নয়। মাথা সামান্য কাত করে দেয়ালে পিঠ ছেঁকিয়ে দাঁড়িয়ে থাকা ইরামকে দেখলো সে। উভয়ের মাঝেই কয়েক সেকেন্ডের জন্য দৃষ্টি বিনিময় হলো, এটুকুই। মিসির না কিছু বলল, না কোনো প্রতিক্রিয়া দেখালো, হেঁটে ভেতরে চলে গেল। ইরাম তখনও ঠায় দাঁড়িয়ে থাকলো। নিজেকে কেমন যেন আহামক এবং নীচ মনে হচ্ছে তার। এখানে আসা উচিতই হয়নি, এসেছেও বা যখন তখন কিছু না করে চুপচাপ দাঁড়িয়ে থাকাটাও হয়তো উচিত হয়নি। একটি আলিশান হোটেলের রুফটপে প্রাইভেট পার্টির আয়োজন।
জায়গাটা যথেষ্ট রুচিসম্পন্ন, খোলা আকাশের নিচে চকচকে টাইলসের মেঝে। সেখান দিয়ে হেঁটে গেল আয়নার মতন নিজের প্রতিফলন দেখা যায়। খোলা বাতাসে প্রাকৃতিকভাবে একটি শীতল অবস্থা বিদ্যমান। লাল, নীল এবং সবুজ রঙের মৃদু আলোর বাতিতে সাজানো চারিপাশ, তাতে অদ্ভুতরে একটি মোহময়ী পরিবেশ সৃষ্টি হয়েছে। জায়গায় জায়গায় সাজিয়ে রাখা শোপিস, কৃত্রিম গাছের আদলে তৈরি সাদা আলোর কিছু কারুকার্য দেখলেই মনে হবে গাছের গায়ে তুষারপাত হয়েছে। স্টেজটা ইলেকট্রনিক লাইট দিয়ে সাজানো, পেছনে বিশাল একটি এলইডি স্ক্রিন, তাতে ইংরেজি অক্ষরে নিয়ন আলোয় ভাসছে নামটা ডিজে আলাদিন। সাইবান দাঁড়িয়ে আছে স্টেজের উপর, কয়েক মিটার উঁচু ডায়াস বসিয়ে তাতে কন্ট্রোল প্যানেল সেট করতে দেওয়া হয়েছে। ওঠানামার জন্য সিঁড়ি ব্যবস্থা আছে। এখানে বেশিরভাগ মানুষ অফিসের উচ্চপদস্থ কর্মকর্তা বলেই মনে হচ্ছে। মখমলি সোফায় বসে নিজেদের মাঝে গল্প করছে, অনেকে আবার জুসের গ্লাস হাতে ইতি উতি হাঁটাহাঁটি করছে। সাইবান কন্ট্রোল বোর্ডে ঠিকঠাক করে নিচ্ছে। একটি মৃদু সুর বাজিয়ে সে অক্সেস্টার আদলে অভিজাত ভাব স্পষ্ট। এখনো পার্টি পুরোদমে শুরু হয়নি, কারো অপেক্ষায় আছে অতিথিগণ। নিজের হেডফোন কানে লাগিয়ে যখন সাউন্ড ঠিকঠাক আছে কিনা সাইবান দেখে নিচ্ছে, তখনই দুজন স্যুট পরিহিত লোক স্টেজে কাছে এসে দাঁড়ালো। এরই মধ্যে একটুখানি মোটা এবং খাটো টাক মাথার লোক একটা ভারী গলায় বলল, মিস্টার আলাদিন। সাইবান মাথা ঘুরিয়ে তাকালো। হেডফোনটা খুলে স্টেজ থেকে নেমে এলো, তার দিকে হাত বাড়িয়ে দিল লোকটা করমর্দনের উদ্দেশ্যে। সাইবান হ্যান্ডশেক করতে বিরাট হাসি ফুটলো লোকটার চেহারায়। আসলে আপনাকে দেখে কি যে ভালো লাগছে, এতদিন শুধু শুনেছি, আজ সামনাসামনি দেখার সৌভাগ্য হলো। ধন্যবাদ আমাদের অফারটা গ্রহণ করে এত আর্জেন্টলি শো করতে আসার জন্য। ওয়েলকাম মিস্টার চৌধুরী। ম্যানেজার ছেলেটার কাছ থেকে মোটামুটি ডিটেলস নিয়েছে সাইবান। হাত সরিয়ে নিয়ে অপর লোকটির উদ্দেশ্যে সম্মানের দৃষ্টিতে চেয়ে আবারও মিস্টার চৌধুরীর দিকে ফিরল সে। তো দেরি কিসের, আমরা শো শুরু করতে পারি। ও দুঃখিত, আসলে এই পার্টিটা যার উদ্দেশ্যে দেওয়া তিনি এখনো এসে পৌঁছাননি। সাইবান ফ্রু উঁচু করল। তার প্রশ্নের প্রয়োজন হলো না। মিস্টার চৌধুরী নিজে থেকে বলতে লাগলেন, আসলে আমাদের কোম্পানির সাম্প্রতিক বিরাট সাফল্যের জন্য আমরা সব এমপ্লয়িরা মিলে আমাদের বসের জন্য এই সারপ্রাইজ পার্টিটা প্ল্যান করেছি। আই সি, আমি নিশ্চিত আপনাদের বস খুব খুশি হবেন। মৃদু হাসলো সাইবান। মিস্টার চৌধুরী বোধহয় আরো কিছু বলতে চাইছিলেন, কিন্তু পারলেন না। হালকা গুঞ্জন সৃষ্টি হলো প্রবেশ পথে। বস এসে পড়েছেন বোধহয়, আমি রিসিভ করে আসি। মিস্টার চৌধুরী এবং তার সাথে লোকটা তাড়াহুড়ো করে চলে গেল। সাইবান বুকে দুবাহু বেঁধে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে গেল চারিপাশের তোড়জোড়। এমন মুহূর্তেই দুজন রমণী তার কাছে এলো। মিস্টার ডিজে, একটা সেলফি নিতে পারি আমরা? পার্টি শাড়ি পরিহিত এক যুবতী অতি উত্তেজনায় নিয়ে বলল। সাইবান মাথা দুলিয়ে বলল, শিওর। দুজনে সাইবানের দুই পাশে দাঁড়ালো। একজন রমণী বেশ সাবলীল এবং শান্ত থাকলেও যুবতী মেয়েটা সাইবানের গা ঘেঁষে এলো একেবারে, কাঁধে কাঁধ মিশিয়ে আইফোন উঁচিয়ে ধরল। সাইবান তৎক্ষণাৎ ক্যামেরার সামনে নিজের হাতটাই তুলে ধরল। এক্সকিউজ মি। হাত বাড়িয়ে মেয়েটার হাত থেকে ফোনটা নিজের হাতে নিল সাইবান। তাতে তার অনামিকায় জল করতে থাকা সিলভার আংটিটা স্পষ্ট দেখা গেল। আমি ক্লোজভাবে ছবি তুলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না, ইফ ইউ ডোন্ট মাইন্ড লেডিস। রমণীদের থেকে খানিকটা দূরত্ব রেখে সামনে দাঁড়ালো সাইবান। নিজের হাতেই সেলফি তুলে দিল, অতঃপর ফোনটা ফিরিয়ে দিল যুবতীকে। সেলফিতে তখন স্পষ্টই দেখা যাচ্ছে সাইবানের গলায় মাফলারের মতো পেঁচানো মেয়েদের ওড়না আর আঙুলের আংটি। দুজন মেয়ে একে অপরের সঙ্গে নীরব দৃষ্টি বিনিময় করল। থ্যাংক ইউ হেসেই বলে দুজন চলে গেল। তারা যাওয়ার সময় সাইবান খেয়াল করলো অন্য মেয়েটি সেই গা ঘেঁষা যুবতী মেয়েটাকে কি যেন বোঝাচ্ছে, খুব সম্ভবত কিছু নিয়ে শাসন করছে। সাইবান আর বেশি দেখলো না, চোখ সরিয়ে নিয়ে প্রবেশ পথের দিকে তাকালো। সেখানে ছোটোখাটো একটা ভিড় জমে গিয়েছে। প্রথমটায় কিছু দেখতে পেল না সাইবান। ভিড় কিছুটা পাতলা হয়ে আসতে ধীরে ধীরে উন্মোচিত হলো কাঙ্ক্ষিত দৃশ্যটি। সাইবান অজান্তেই পকেটে দুহাত ঠুকে ধারালো দৃষ্টিতে তাকালো সেদিকে।
দীর্ঘকায় এক বলিষ্ঠ পুরুষ, ভিড়ের মাঝে সবার আগে চোখে পড়ার মতন চেহারা, তীক্ষ্ণতার চেহারার গাঁথুনিতে টানা শকুনের মতন চোখ, চিবুকে অতি সূক্ষ্ম দাড়ির রেখা, চুলগুলো হালকা কোকড়ানো বাবরি ধরনের, একগুচ্ছ নুয়ে আছে কপালের এক পাশে, ভারী শরীরে জড়ানো কালো সোট, এর উপর আবারও পা অবধি লম্বা কালো ওভারকট, হাতের কবজিতে রূপলি বর্ণের একটি ঘড়ি চকচক করছে। ওটা সত্যিকারের রূপার তৈরি হলেও হতে পারে। চোখে একটা রিমলেস চশমা, মুখভাব অতীব শান্ত। লোকটা আসলেই সুদর্শন এবং স্টাইলিশ, এটুকুতে কোনো সন্দেহ নেই। নিজের কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করছে সে, হেসে হেসে। অতঃপর হুট করেই তার চোখজোড়া ঘুরে পড়ল অদূরে দাঁড়ানো সাইবানের উপর। এক চুল নড়ল না সাইবান, নিজের দৃষ্টিও সরিয়ে নিল না। ঠিক সে যেভাবেই এতক্ষণ তাকিয়ে পর্যবেক্ষণ করেছে, এখনও সেভাবেই তাকিয়ে রইল। লোকটা নিজেকে ছাড়িয়ে নিল, অতঃপর শান্ত ভঙ্গিতে লম্বা লম্বা পা ফেলে সাইবানের দিকে হাঁটা দিল। পার্টিতে পিনপত নীরবতা নেমে এলো, শুধু স্টেজ থেকে মৃদু অর্কেস্ট্রা মিউজিকের ধ্বনি ভেসে আসছে। বাকিরা যেন শ্বাস নেওয়াও ভুলে গিয়েছে। লোকটা সরাসরি সাইবানের সামনে এসে দাঁড়ালো, এতটা সন্নিকটে যে চাইলেই হাত বাড়িয়ে ছুঁয়ে দেওয়া যাবে। সাইবান এক সেকেন্ডের জন্য তার চোখ থেকে নিজের দৃষ্টি সরানো পলক পর্যন্ত ফেলল না। লোকটা উচ্চতায় তার চাইতেও ইঞ্চি দেড়েক লম্বা, কিন্তু মুখোমুখি দাঁড়ানোর পরও উচ্চতার পার্থক্যটা বেশি বোঝা গেল না সাইবানের শক্তিশালী শারীরিক গঠনের কারণে। তবে উভয়ে চেহারায় বয়স এবং অভিজ্ঞতার পার্থক্যটা স্পষ্ট। নিজের চিবুকে হাত ছেঁকে লোকটা সাইবানকে আপাতমস্তক পর্যবেক্ষণ করলো। 1 ইঞ্চিও বাদ পড়ল না। পায়ের জুতো থেকে মাথার চুল পর্যন্ত সবকিছু খুঁচিয়ে খুঁচিয়ে দেখল। অবশেষে গলায় পেঁচানো ওড়নাটার উপর দৃষ্টি স্থির হলো তার। তির্যক এক হাসির ধারা ফুটল পুরুষের ঠোঁট চুড়ে। আজকালকার ফ্যাশন খুবই বিনোদনমূলক, তাই না? কণ্ঠটা ভারী কি প্রভাবশালী। সাইবান এক পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে নিজের গলার দিকে তাকিয়ে পুনরায় সামনে ফিরল, কারণ ছাড়ে মুচকি হাসল। এত রংচঙের জিনিস ছেড়ে এই বর্ণহীন সাদাতেই চোখ আটকালো। মাথা কাত করলো সাইবান, সরাসরি লোকটার চোখের দিকে চেয়ে বিস্তৃত হাসি নিয়ে পড়ল। আপনি মনে হয় সাদা খুব ভয় পান মিস্টার মির্জা, কাফনের রং বলে কথা।